পূজাস টিউশন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কষে দেখি 2 সরল সুদ কষা। এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো বুঝিয়ে দেব। সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, তাহলে সরল সুদ দেখবে কোনো সমস্যা থাকবে না। তার আগে আমি জানবো সুদ কি, আসল কি, সমৃদ্ধিমূল কি। এবার একে একে আমি তোমাদেরকে সেগুলো লিখে বোঝাবো। দেখো, সুদ বলতে আমরা কি বুঝি? পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যই হলো সুদ। তাহলে কি? পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারে, মানে যে টাকাটা দিয়েছে সে পাওনাদার, তাহলে পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী দেনাদার, মানে যে টাকাটা নিয়েছে তাকে আমরা দেনাদার বলছি, কিন্তু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যই আমরা কি বলি? সুদ। দেখো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। মনে করো আমি একজনকে 500 টাকা দিলাম, 500 টাকা দিলাম। সে বছর শেষে আমাকে মনে করো 530 টাকা ফেরত দিল। সে আমাকে টাকা ফেরত দিল 530 টাকা। তাহলে আমার মূল টাকা আমার কত ছিল? 500 টাকা। মূল টাকা ছিল আমার 500 টাকা, সে অতিরিক্ত আমাকে 530 টাকা দিয়েছে, তাই তো? তাহলে এখান থেকে আমি দেবো, দেখো কি লিখব? 530 মাইনাস 500। তাহলে অতিরিক্ত আমি টাকা পেলাম কত টাকা? 30 টাকা। এই 30 টাকা অতিরিক্ত। অতএব এই অতিরিক্ত অর্থমূল্যকে আমরা সুদ বলি। অর্থমূল্যই হলো সুদ। আর এই ধরনের সুদকে আমরা আবার কি বলি? সরল সুদ। এই ধরনের সুদকে বলি সরল সুদ। তাহলে এখানে আমার আসল টাকা কত ছিল? 500 টাকা। আসল টাকা ছিল 500 টাকা। তাহলে আমি সুদ পেলাম কত টাকা? 30 টাকা। এবার দেখো সুদাসল, সুদাসল বা সমৃদ্ধিমূল। অ্যামাউন্ট, যেটা আমরা ইংলিশে বলবো অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। সমৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল। তাহলে সুদ পেয়েছি আমরা 30 টাকা, আসল ছিল 500 টাকা, তাহলে আমাদের টোটাল কত হলো? 530 টাকা। তাহলে এটা আমাদের সমৃদ্ধিমূল। তাহলে এটা আমরা সহজে বুঝতে পারলাম যে আমরা 500 টাকা আমি একজনকে দিয়েছিলাম, সে বছর শেষে আমাকে 530 টাকা ফেরত দিল। তাহলে এখানে দেখো এই 30 টাকা হচ্ছে অতিরিক্ত টাকা, এই অতিরিক্ত অর্থমূল্যই হলো সুদ। এই ধরনের সুদকে আমরা বলি সরল সুদ। তাহলে এখানে দেখো সমৃদ্ধিমূলটা আমরা কীভাবে বার করছি? আসল 500 টাকা এবং সুদ 30 টাকা। তাহলে সুদ আসল বা সমৃদ্ধিমূল আমরা বার করছি কী করে? সুদ প্লাস আসল। তাহলে সুদ হয়েছিল আমার 30 টাকা আর আসল ছিল 500 টাকা। তাহলে 500 আর 30 যোগ করে আমাদের কত হলো? 530 টাকা। এটা হচ্ছে আমাদের সমৃদ্ধিমূল। এবার দেখো আসল বা মূলধন কাকে বলে? আসল
বা মূলধন। যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেটাই হচ্ছে মূলধন। যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা টাকা গচ্ছিত রাখা হয় দেখো, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা টাকা গচ্ছিত রাখা হয় তাকে আমরা বলি মূলধন। এবার সময়টা কি দেখো, সময় বলতে বুঝি আমরা যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়, যত সময়ের জন্য টাকা ধার দেওয়া ও নেওয়া বা গচ্ছিত রাখা হয়। যত সময়ের জন্য টাকা ধার দেওয়া নেওয়া বা গচ্ছিত রাখা হয় সেটাকে আমরা কি বলবো? সময়। আর সুদটা আমি আগেও বলেছি। এবার দেখো, ঊর্ধ্বমূল্য কাকে বলে আর অধমূল্য কাকে বলে? ঊর্ধ্বমূল্য যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন, মানে যিনি দেবে তিনি উত্তমন্য মানে উত্তম। যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তিনি উত্তমন্য বা তাকে উত্তমন্য বলা হয়। যে টাকাটা দেবে সে উত্তম ব্যক্তি মানে উত্তমন্য। এবার দেখো, অধমন্য কাকে বলে? যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তিনি অধমন্য। বলে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তিনি অধমন্য। দেখো, এবার আমি একটা উদাহরণের সাহায্যে তোমাকে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, মনে করি যে কোনো ব্যক্তি যদি পোস্ট অফিস বা ব্যাংক থেকে টাকা ধার করেন তাহলে সেটা হবে ধার নিয়েছে, মানে সেটা হচ্ছে অধমন্য। আর যদি কোনো ব্যক্তি বা সংগঠন পোস্ট অফিস বা ব্যাংকে যদি টাকা জমা রাখেন তাহলে ওই ব্যক্তি হবে উত্তমন্য আর ওই ব্যাংক বা সংগঠন সেটা হবে অধমন্য। এবার আমি তোমাদের সূত্র করে দেখাবো। দেখো, এই সূত্রগুলো খুব ভালো করে যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই তোমরা অঙ্ক করতে পারবে। সরল সুদের অঙ্ক তোমাদের একটাও বাদবে না।
সুদ, সুদ মানে আমরা কি জানি? ইন্টারেস্ট। তাই এটাকে আমরা আই প্রতীক দ্বারা লিখব। আসল মানে প্রফিট, এটাকে আমরা পি দিয়ে লিখব। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, তাই এটাকে আমরা আর দিয়ে লিখব। সময়, সময়টা টাইম, এটাকে আমরা টি দিয়ে লিখব। এবার দেখো সর্বপ্রথম সুদের সূত্র, সুদ আই ইকুয়াল পি আর টি বাই 100। কি লিখলাম? সুদের সূত্র পি আর টি বাই 100। এখানে পি ইকুয়াল, এখানে কি প্রফিট মানে আসল, আর সুদের হার, আর টি সময়। তাহলে সবসময় আমরা মনে করে রাখবো আই ইকুয়াল পি আর টি বাই 100। এবার দেখো আমরা এই একটা সূত্র যদি মনে করে রাখি, এর থেকে আমরা আর বাকি 3টে সূত্র আমরা বার করতে পারবো। দেখো এখানে যদি আমি প্রফিট আসল, পি ইকুয়াল, পি সূত্র কি করে বার করতে পারি? দেখো এই পিটা এপাশে চলে আসলো, তখন এই সুদ গুণ 100 এই উপরে যাবে, সুদ গুণ 100, আর পির সাথে যে 8টি ছিল গুণ আকারে সে অপোজিট সাইডে যে ভাগ হয়ে যাবে। তাহলে যখনই এই 3টে এককের থেকে যে কোনো একটি তুমি নির্ণয় করবে, তখনই এই সুদ গুণ 100 এ সবসময় মনে করে রাখবো যে এর সবসময় 2 তলায় থাকে, ঠিক আছে? সুদ গুণ 100। আর বাকি যারা থাকবে এককের সাথে তারা সবসময় গ্রাউন্ড ফ্লোর মানে নিচতলায় থাকবে। তাহলে এখানে দেখো পিটাকে আমরা নিলাম, তাহলে সুদ গুণ 100 উপরে গেল আর 8টি নিচে চলে আসলো। এটা 2 নং সূত্র ছিল। এবার দেখো 3 নম্বরে যদি আমি সুদের হার নির্ণয় করি, তাহলে কি লিখবো? সুদ গুণ 100 উপরে যাবে, আর দেখো আর এর সাথে এখানে কি ছিল? পি আর টি নিচে চলে আসবে। আবার যদি টি আমি সূত্র করি, তাহলে কি করে যাবে? সুদ গুণ 100 উপরে চলে যাবে, আর দেখো টি এর সাথে ছিল পি আর, এই পি আরটা নিচে চলে আসবে। এভাবে যদি আমরা সবগুলো অঙ্ক এভাবে সূত্রের মাধ্যমে করি, বুঝে লিখি, তাহলে আমাদের একটাও অঙ্ক ভুল হবে না। সরল সুদ কষের অঙ্ক প্রত্যেকটাই রাইট হবে। আমি এর পরের ক্লাসে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো এক এক করে সূত্রের মাধ্যমে সবগুলো দেখানোর চেষ্টা করব। আর যদি কারোর কোনো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বোঝানোর অবশ্যই চেষ্টা করব। আর সবসময় মাথায় রাখবে সরল সুদের এই যে প্রাথমিক বিষয়গুলো, এগুলো ভালো করে জানার, যেমন সুদ কাকে বলে, আসল কাকে বলে, তারপরে সমৃদ্ধিমূল কী, এই সময়টা কি, ঊর্ধ্ববর্ণ কাকে বলা হয়, অধবর্ণ কাকে বলা হয়, তারপরে এই সুদের সূত্রগুলো, বিশেষ করে সুদের সূত্র, সুদ, আসল, সুদের হার এবং সময়। এবং প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে, আমরা যেন আইডেন্টিফাই করতে পারি যে কোনটা সুদ, কোনটা আসল, কোনটা সুদের হার এবং সময়। এভাবে তোমরা খুব ভালো করে আমার ক্লাসটা ফলো করতে থাকো, দেখবে খুব ভালো বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে তোমরা পাশে থাকার সুযোগ করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।